২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ হতে যাচ্ছে আর ঘণ্টাখানেক পরেই। এবারের বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্য ৫,৪১,০০০ কোটি টাকার মধ্যে এনবিআর আদায় করবে ৪,৮০,০০০ কোটি টাকা। তবু স্বস্তি নেই অর্থমন্ত্রীর, কারণ অবকাঠামো সহ জনগণের শিক্ষা স্বাস্থ্যে উন্নয়নে নেয়া ২,৬৫,০০০ কোটি টাকা মেটাতে হবে অর্থমন্ত্রীকেই। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শিরোনামে নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা, যেখানে উন্নয়ন বাজেট ২,৬৫,০০০ কোটি টাকা। আর এর মধ্যে সরকারের ১৩ লক্ষাধিক চাকুরের বেতন ভাতা, পেনশন সহ অফিস পরিচালনায় খরচ করবেন ৪,৬৯,০০০ কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও সরকারের ২,৫৬,০০০ কোটি টাকা ঘাটতি থাকবে। আর এই ঘাটতি মেটাতে গিয়ে সরকারকে করতে হবে ঋণ, অর্থাৎ জনগণের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যে কোনো উন্নয়ন কর্মকাণ্ড কিংবা মেট্রো রেল থেকে শুরু করে বড় কোনো মেগা প্রকল্প যা কিছুই করুক না কেন সবটাই করতে হবে ধার করে। আর এই ধার করে ঘি খেতে গিয়েই আমাদের বাজেটে এখন সবচেয়ে বড় একক খাত হিসাবে ঋণের সুদ পরিশোধ করতে বছরে গুনতে হবে ১,১৩,০০০ কোটি টাকার বেশি। বাজেটে ৫,৪১,০০০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে এনবিআর আদায় করবে ৪,৮০,০০০ কোটি টাকা, রাজস্ব বোর্ডের বাইরের কর ১৫,০০০ কোটি টাকা এবং কর ছাড়া অন্যান্য ফি, জরিমানা থেকে অর্থমন্ত্রী আদায় করতে চান আরও ৪৬,০০০ কোটি টাকা। যার বেশি কর দেওয়ার নাই, দেখা যায় তাদের পিছনে লেগে যায়। বড় যারা আছে, শক্তিশালী যারা আছে, যাদের হাত লম্বা, তাদের পিছনে যায়। সামাজিক নিরাপত্তা বেষ্টনী আছে, তারপরে গৃহায়ন, দরিদ্রদের যাদের বাড়ি নাই, ঘর নাই, তাদের গৃহায়ন এবং কিছু বা কর্মসংস্থান যারা পিছিয়ে আছে তাদের, এই সমস্ত কর্মসূচি আছে। কিন্তু তারপরেও এই বৈষম্যটা বাড়ছে। সুতরাং এটা দীর্ঘমেয়াদে আমরা সুস্থ অর্থনীতি হলে বৈষম্যকে নিয়ন্ত্রণে আনতে হবে। কিন্তু তারপরও অর্থমন্ত্রীকে বাজেট ঘাটতি মেটাতে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিতে হবে ২,৫৬,০০০ কোটি টাকা। এই ঋণের ১,৩৭,৫০০ কোটি টাকা নেবেন ব্যাংক থেকে, আর সঞ্চয়পত্র থেকে নেবেন ১৫,০০০ কোটি টাকার বেশি। আগামী ২৪-২৫ অর্থ বছরে বাজেটের নিট বিদেশি ঋণ দাঁড়াবে ৯০,৭০০ কোটি টাকা। দায় দেনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা, প্রশমিত করার জন্য একটি কৌশলপত্র এবারের বাজেটের সাথে আসবে কিনা সেটি দেখার বিষয়। যদি বাজেটের সাথে সেই কৌশলপত্র না থাকে তাহলে আমাদের আক্ষেপ হবে যে নীতি নির্ধারকরা বোধহয় এখনও এইটার গুরুত্ব, এই দায় দেনা পরিস্থিতির গুরুত্ব পূর্ণাঙ্গভাবে হয় ওয়াকিবহাল না, নাহলে স্বীকার করতে চান না। চড়া মূল্যস্ফীতিতে জীবনযাত্রার ব্যয় বাড়লেও করমুক্ত আয়সীমা আগের মতোই ৩.৫ লাখ থাকছে। তবে যাদের বছরে ৩৮ লাখ টাকার বেশি আয়, তাদের গুনতে হবে ৩০% আয়কর। ২ বছর ধরে চলা প্রায় ১০% মূল্যস্ফীতি জাঁতাকলে পৃষ্ঠ দেশবাসীকে স্বস্তিতে চায় ৬%, আর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৭৫%। শুধুমাত্র সামাজিক সুরক্ষা দিয়ে আপনি বৈষম্যকে প্রশমন করতে পারবেন না। সেহেতু প্রগতিশীল কর ব্যবস্থাপনা এটা অন্যতম প্রয়োজনীয় হাতিয়ার। ১৫% জরিমানা দিলেই বিনা প্রশ্নে কালো টাকা সাদা করতে পারবেন ব্যক্তি ও প্রতিষ্ঠান। শিল্পের জন্য মূলধন যন্ত্রপাতি আমদানিতে ১% শুল্ক বসাচ্ছেন অর্থমন্ত্রী। সাথে শুল্ক বসছে এমপিদের জন্য আমদানি করা গাড়ির ওপরেও। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা।